9 বছর 3 মাসের মতো আমি নির্বাসিত জীবনে ছিলাম শিলংয়ে। সেটা লং স্টোরি ইন শর্ট যদি বলি, তাহলে নির্বাসিত জীবনে আমার প্রথম দিকের অবস্থা কেমন ছিল একটু সংক্ষিপ্তভাবে বলি। আমাকে প্রতিদিনই এসপি অফিসে হাজিরা দিতে হতো এবং প্রতি সপ্তাহে আদালতে হাজিরা দিতে হতো, এবং শিলংয়ের বাইরে আমি যেতে পারতাম না, অনুমতি ছিল না। চিকিৎসার জন্য আমি 1 বছর পরে সুযোগ পেয়েছি দিল্লিতে যাওয়ার, আদালতের অনুমতি নেই। আর যেখানে ছিলাম একটা ছোট্ট গেস্ট হাউস হিসেবে পরিচিত, সানরাইজ গেস্ট হাউস। এখানে 7টা রুম ছিল, আমি প্রথম দিকে 2টো রুম নিয়েছিলাম, শেষে 2-1 বছর পরে একটা রুমে মধ্যেই সীমাবদ্ধ থাকি। ওখানে কমন ফ্যাসিলিটিসের মধ্যে ড্রয়িং রুম, কিচেন বা লন, এগুলা কমন ফ্যাসিলিটিস ছিল সবার জন্য। তো যেভাবে থাকতে হয়েছে সেটা অনেকটা একটা বন্দি জীবনের মতো, নজরবন্দির মতো। প্রথম দিকে যাওয়ার পরে আমাকে হসপিটালাইজড করা হলো, প্রিজন সেলে নেওয়া হলো, ওখান থেকে আরও একটা হসপিটালে ট্রান্সফার করে ওখানে আইসিইউতে নেওয়া হলো। 2-3 গাড়ি সিকিউরিটি এবং তাদের অন্যান্য গার্ডরা থাকতো। কোনো রকমের নড়াচড়া করার কোনো সুযোগ ছিল না। তারপরে অসুস্থতা আমার যে পর্যায়ে ছিল তখন স্কিন ডিজিজ সারা শরীরে, যেমন সানলাইটের বাইরে থাকলে যা হয়, একটা গুহার মধ্যে যেহেতু আমাকে রাখা হয়েছিল, অনেকটা মৃত্যুকূপ, 5 ফিট বাই 10 ফিটের মতো একটা জায়গা, স্যাঁতসেঁতে অবস্থা। তো সেই জন্য স্কিন ডিজিজ আমাকে খুব ভুগিয়েছে, এখনও সেটার রেশ আছে। আমি হার্টের পেশেন্ট তখনও ছিলাম, আমার কিডনিতে জটিলতা ছিল, সব কিছু মিলে একটা দুর্বিষহ যন্ত্রণা। আমার বিরুদ্ধে যে মামলাটা হয়েছিল এটা ফরেনার্স অ্যাক্টে, অবৈধ অনুপ্রবেশের দায়ে। তো সেটা নিম্ন আদালতে প্রায় 4.25 বছর আইন লড়াইয়ের মধ্য দিয়ে আমি খালাস পেলাম। এটা 2018 সালের 26শে অক্টোবর, এবং আদেশ হলো আমাকে যেন পাঠিয়ে দেওয়া হয় এবং কোর্টকে জানানো হয় সে পাঠানোর খবরটা, এরকম যে সেন্ড হিম ব্যাক অ্যান্ড রিপোর্ট কমপ্লায়েন্স। আমি আশা করেছিলাম যে আমাকে মেঘালয় গভর্নমেন্ট প্রত্যাবর্তন করাবে, রিপেট্রিয়েট করিয়ে দিবে, কিন্তু 3-4 মাস পার হয়ে যাওয়ার পরেও যখন কিছুই হচ্ছে না, আমি জাজমেন্টের কপি সহকারে সরকারের কাছে, মেঘালয় সরকারের কাছে পুলিশ ডিপার্টমেন্টের মাধ্যমে আমার লয়ার আবেদন করেছিল আমাকে পাঠিয়ে দেওয়ার জন্য অ্যাজ পার দি ভার্ডিক্ট। 4-5 মাস পরে দেখলাম মেঘালয় সরকার, ভারত সরকারের ইনস্ট্রাকশনে খুব সম্ভবত, এই মামলা আমার খালাসের বিরুদ্ধে আপিল করলো আরও উচ্চ আদালতে, ডিস্ট্রিক্ট কোর্টে। সেই আপিল আমাকে আরও 4 বছর পর্যন্ত আইনি লড়াই করতে হয়েছে। মাঝখানে 2-2.5 বছর করোনার জন্য কোর্ট প্রায় বসতোই না বলতে গেলে। এইভাবে 4 বছর ওখানে কাটলো এবং আমি আপিল আদালত থেকেও খালাস পেলাম, সেটা 2023 সালের ফেব্রুয়ারি মাসে। এবং অর্ডার দেয়া হলো যে সেন্ড হিম ব্যাক ইমিডিয়েটলি অ্যান্ড রিপোর্ট কমপ্লায়েন্স অ্যাজ পার দি লোয়ার কোর্ট জাজমেন্ট, মানে লোয়ার কোর্টের জাজমেন্টটাকে আপিল করব। এরপরে সেই জাজমেন্টের কপি সহ আমি আবার মেঘালয় সরকারের কাছে আবেদন করলাম, কিন্তু তাদের চিঠিটা তারা সেন্ট্রাল গভর্নমেন্ট ফরেন মিনিস্ট্রিতে দিল্লিতে তারা পাঠালো যে এই লোককে আদালতের আদেশ অনুসারে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হোক, যেহেতু এটা ফরেন মিনিস্ট্রির কাজ। এবং ফেডারেল টাইপ অফ গভর্নমেন্টে আপনি জানেন স্টেট গভর্নমেন্টের কাছে ফরেন মিনিস্ট্রির কাজ থাকে না, কিন্তু ফরেন মিনিস্ট্রি মানে তারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বলে দিল্লিটা, তারা এটা রেসপন্ড করে নাই। আমি মাঝখানে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করে আমাদের গুয়াহাটিতে যে ইস্টার্ন হাই কমিশনার আছে ওখান থেকে একটা ট্রাভেল পাসও পেয়েছিলাম 3 মাস মেয়াদি, সেটার মেয়াদও শেষ হয়ে গেল। তো আমার সৌভাগ্য, দেশে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে 5ই আগস্টের পট পরিবর্তনের পর। আমি আবার গুয়াহাটিতে আমাদের বাংলাদেশ এম্বাসি থেকে ফ্রেশ একদম দিনে দিনে আমি ট্রাভেল পাসটা সংগ্রহ করলাম আবার, এবং আমি মেঘালয় গভর্নমেন্টকে জানানোর সাথে সাথে মেঘালয় গভর্নমেন্ট পরিস্থিতি তো তারা জানে, তারা ফরেন মিনিস্ট্রি দিল্লিতে
যোগাযোগ করলো এবং তারা বলল যে আমরা এখান থেকে ট্রাভেল পাস আপনি যে পেয়েছেন তার ভিত্তিতে ফরেন মিনিস্ট্রিতে বলছি, আপনাকে ফরেন মিনিস্ট্রি ক্লিয়ারেন্স দিলে আপনি যেতে পারবেন, আপনার দিল্লি যাওয়া প্রয়োজন। তারা আমার দিল্লি যাওয়ার ব্যবস্থা করলেন, আমি গেলাম, তারপরে ফরেন মিনিস্ট্রি ক্লিয়ারেন্স দিলে আসলো। 9 বছর 3 মাস এভাবে পার হয়ে গেল। সেই যে নির্বাসনে, তার আগে কারাবাসে, তার আগে আয়নাঘরে, তার আগে নির্যাতনে, এইভাবেই তো গেল আমার 15-17 বছর। তারপরও আমি মুক্ত বাতাসে বাংলাদেশের মানুষের কাছে, আমার পরিবারের কাছে ফেরত আসতে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, অসীম শুকরিয়া। এখন সেই ট্রমা কেটেছে বলে মনে হয় আপনার? মাঝে মধ্যে তো স্মরণ হয়, এবং আমার পরিবার সেই ট্রমা থেকে কখনো বেরোতে পারবে আমার মনে হয় না। আতঙ্ক কাজ করে এখনো? আমার ছেলে মেয়েদের ভিতরে সেই আশঙ্কা সবসময় মনের গভীরে অবচেতন মনে থেকে যাবে, আমার পরিবারের মধ্যে থাকবে। এটা এক দুর্বিষহ জীবন। আপনার কেন মনে হয় যে আপনি টার্গেট হয়ে গেলেন? সেখানে তো আমি বলবো শুধু সরকারের না, ভারতও সেখানে ইনভলভ ছিল, যেভাবে আপনাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে পরিকল্পিতভাবে। আওয়ামী লীগ সরকারের টার্গেট ছিলেন, এটা তো বোঝাই যায়। কেন কেন আসলে ভারতেরও টার্গেট হয়ে গিয়েছিলেন আপনি? আমি আওয়ামী ফেসিবাদের টার্গেট ছিলাম, এটা খুব স্বাভাবিক। এবং ফেসিস্ট শেখ হাসিনা এবং তার দোসররা আমাদেরকে যেভাবে অত্যাচার, নির্যাতন, গুম, খুন, হামলা মামলার মধ্য দিয়ে রেখেছিল, বিএনপি এবং অন্যান্য বিরোধী দলীয় রাজনৈতিক কর্মী, এমনকি সাংবাদিক পর্যন্ত সমস্ত শ্রেণী পেশার মানুষকে যেভাবে একটা আতঙ্কিত করে ভয়ের সাম্রাজ্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে ফেসিবাদ যেভাবে শাসন করে, সেই শাসনটা বজায় রাখতে চেয়েছিল তারা। যার কারণেই আমরা যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছি, প্রতিবাদ করেছি, আমরা যারা নির্বাচন চেয়েছি, ভোটাধিকার চেয়েছি, আমরা স্বাভাবিকভাবেই তাদের টার্গেট ছিলাম। তবে আপনি পরের যে অন্য দেশের কথা বললেন, তারা বাংলাদেশে ফেসিবাদকে টিকিয়ে রাখার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, পলিসিগতভাবে শেখ হাসিনাকে সহায়তা করেছে। এটা বাংলাদেশের মানুষ জানে, প্রত্যক্ষ করেছে, এটা ইতিহাস সাক্ষী। কিন্তু অ্যাবডাকশন, কিডন্যাপিং বা এভাবে সাইফোন করে নিয়ে যাওয়া কোনো মানবকে, এর সাথে তাদের জড়িত থাকার বিষয়টি আসলে কোনো প্রত্যক্ষ প্রমাণ ছাড়া আমাদের পর্যায়ে থেকে বলাটা কতটুকু ঠিক হবে আমি জানি না। তবে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমে যেটুকু তথ্য পাওয়া গিয়েছে, তাতে বোঝা যায় যে সেই দেশের ইনভলভমেন্টটা একদম উড়িয়ে দেওয়া যায় না। আমি গুম কমিশনের সাক্ষী দিয়েছি, সেখানে আরও একজন সাক্ষী দিয়েছে আমার মতো, শুকরঞ্জন বালি, মোল্লা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাক্ষী ছিলেন। আমাদের এই দুইজনের কাহিনী গুম কমিশনে তাদের রিপোর্টে এমবডিড করে উল্লেখ করা হয়েছে আমাদের নাম ধরে, যে এই দুইটা কেসে আমরা অন্য একটি দেশের ইনভলভমেন্টের বিষয়টি আমরা মনে করি যে সম্পৃক্ততা আছে, সেই রিপোর্টে আছে। তা এখন দেখা যাক, যেহেতু একটা বায়োলেটারাল সম্পর্কের বিষয়, আমি এখানে পরিষ্কার করে বলি, অনেকে অনেক রকম কথা বলতে পারে। পৃথিবীতে কোনো দেশ তার নেইবারকে পরিবর্তন করতে পারে না। ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ড অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ ইউর ওয়াইফ, এটা কথা বলা হয়, বাট ইউ ক্যান চেঞ্জ ইউর নেইবার। তো সেই কারণে আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই। বিএনপি আগেও রাষ্ট্র ক্ষমতায় ছিল, অনেকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে এদেশের মানুষ বিএনপিকে, বিরোধী দলে ছিলাম আমরা অনেকবার। সামনেও আমরা আশা করি যদি জনগণ দায়িত্ব দেয়, আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারি। সেই ক্ষেত্রে আমরা এমনভাবে একটা বায়োলেটারাল রিলেশনশিপ ইন বিটুইন অল দি নেইবার্স অর ইন বিটুইন অল দি কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড আমাদেরকে মেনটেন করতে হয়, যাতে করে সরকারি কার্যক্রমের মধ্য দিয়ে দলীয় কোনো বিবেচনা ওঠে না আসে এবং দেশ ক্ষতিগ্রস্ত না হয়।